5 আগস্ট খুলছে গণভবনের জুলাই জাদুঘর। শহীদদের স্মৃতিতে বিভিন্ন জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ, নারী যোদ্ধাদের র্যালি। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিটফোর্ডের ঘটনায় বিচার দাবিতে নয়াপল্টনে প্রতিবাদ বিক্ষোভ। ফেব্রুয়ারিতেই দিতে হবে নির্বাচন, হুঁশিয়ারি ফখরুলের। এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নাহিদ ইসলামের। বিভাজনের অপচেষ্টা প্রতিহতের আহ্বান পটুয়াখালীর পদযাত্রায়। চানখারপুলে আনাজসহ 6 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 8 জনের বিচার শুরু। 11 আগস্ট সাক্ষ্য গ্রহণ। এবং যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য শুল্কে প্রবেশাধিকার চায় বাংলাদেশ, জানালেন বাণিজ্য উপদেষ্টা। ধারাবাহিক আলোচনা, ইতিবাচক ফলের প্রত্যাশা। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। 5 আগস্ট গণভবনে জুলাই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালার কর্মসূচি নিয়ে এক ব্রিফিংয়ে কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকী। এ সময় তিনি আরো বলেন, জুলাই জাদুঘরে এসে শেখ হাসিনার অপরাধের আজীবন বিচার করবে জনগণ। হাসিব বিল্লার প্রতিবেদন। ঠিক 1 বছর আগে 2024-এর 14 জুলাই এই কনফারেন্স রুমেই সবশেষ সংবাদ সম্মেলন ডাকেন শেখ হাসিনা। সেই কনফারেন্সে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে রাজাকার উপাধি দেন, আর তাতেই সারা দেশের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। অধিকার আদায়ের এই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণ অভ্যুত্থানে। গণভবনের প্রতিটি দেয়ালে গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, কক্ষগুলোর দরজা, জানালা কিংবা আসবাব ক্ষত বিক্ষত। নির্যাতিত ছাত্র জনতার 15 বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে 24-এর 5ই আগস্ট। শেখ মুজিবুর রহমান সরকারি কাজের জন্য এ ভবন নির্মাণ করেন 1974 সালে। 75-এর 15 আগস্ট রাষ্ট্রপ্রধান শেখ মুজিব কতিপয় সেনা সদস্যের গুলিতে সপরিবারে প্রাণ হারানোর পর এই ভবন ব্যবহার হয় সামরিক আদালত হিসাবে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন হিসাবে সংস্কার করেন জেনারেল এরশাদ। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই ভবনে বসবাস শুরু করেন শেখ হাসিনা। দ্বিতীয়বার ক্ষমতায় এসে শেখ হাসিনা গণভবনে বসবাস শুরু করেন 2010 সালে। 15 বছরে এই ভবনটির নামের সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, গুম আর নির্যাতনের ইতিহাস, যেখান থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমন করা হয় বিরোধী দল, এমনকি ভিন্নমত পোষণকারীদেরও। একতরফাভাবে 3টি জাতীয় নির্বাচনের নীল নকশাও হয় এই ভবনে বসেই। কোটা সংস্কার আন্দোলন চলাকালে এই ভবন থেকেই গুলি চালাতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলন দমাতে আওয়ামী লীগও 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে নানা পরামর্শ করেন সাবেক সরকার প্রধান। ট্রাইব্যুনালের এক শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, 5 আগস্ট সকালে শেখ হাসিনাকে দেশের সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে তাকে পদত্যাগ করতে আবার অনুরোধ করেন সামরিক কর্মকর্তারা। তারা বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে। তখন ছোট বোন শেখ রিহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন দীর্ঘদিনের স্বৈরশাসক শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের পর ইতিহাসের সাক্ষী এই গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর তৈরির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সোমবার দুপুরে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালার কর্মসূচি নিয়ে এক ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, জুলাই জাদুঘরে এসে শেখ হাসিনার অপরাধের বিচার করবে জনগণ। গণভবনে জুলাই জাদুঘর তৈরি করলেও গণহত্যার প্রমাণ মুছবে না বলেও জানান তিনি। এই জায়গাগুলো তো ইজ এ হরর সিন, নট অনলি ক্রাইম সিন, ইজ এ হরর সিন অ্যাজ ওয়েল। ফলে ওই এক্সপিরিয়েন্সটা আপনারা যখন জুলাই মিউজিয়ামে আসবেন, ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন, ওই বেদনার ভিতর দিয়ে যাবেন। এবং আমাদের উদ্দেশ্য খুব সিম্পল, শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার।
ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন। আগামী ৪ আগস্টের মধ্যে সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দেশের ৬৪টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। জুলাই শহীদদের স্মৃতিতে নারায়ণগঞ্জে প্রথম স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হলো। এছাড়াও সাভার ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় নাম ফলক সহ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে গণপূর্ত বিভাগ। আগামী ৪ আগস্টের আগে শেষ হবে স্মৃতি ফলক ও স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা সহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। জুলাই আন্দোলনে প্রাণ উৎসর্গ করা শহীদ সন্তানদের স্মরণে নাম ফলক ও স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্বোধনী আয়োজন। বিকেলে নারায়ণগঞ্জ সদরের হাজীগঞ্জ এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলের নেতাকর্মী ও শহীদ পরিবার সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে গণমাধ্যমে কথা বলেন উপদেষ্টারা। একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ করা, স্বৈরাচারের যারা দোষর ছিল তাদের বিচার নিশ্চিত করা, যাতে আর কোনোদিন বাংলাদেশের কোনো মানুষ, বাংলাদেশের কোনো বাহিনী নিজ দেশের জনগণের বুকে এইভাবে করে গুলি চালাতে না পারে। গণভবনকে একটা জাদুঘর, এই ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসাবে গড়ে তোলার জন্য কাজ চলছে। আমরা আশা করব ৫ই আগস্ট এটা যতটুকু আমরা সম্পন্ন করতে পারি তারপর একটা উদ্বোধনীতে যাব। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। এর আগে সকালে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি ফার্ম ইউটার্ন এলাকায় কলেজ শিক্ষার্থী শহীদ শ্রাবণ গাজীর নাম ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এরপর একে একে আরও ৩টি স্থানে শহীদ মুন্না, মারুফ ও নাফিসার নাম ফলক উন্মোচন করা হয়। বৃষ্টির কারণে স্থগিত করা হয় শহীদ ইয়ামিনের স্মৃতি ফলক উন্মোচন। আমার এত ভালো লাগতেছে যে আজকে এই দীর্ঘ তৈরি করলেন এই পরিবারকে আমরা। চট্টগ্রামেও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। সকালে নগরীর ৫ লাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। উপস্থিত ছিলেন ছাত্র সংগঠক, শহীদ পরিবারের সদস্য সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। আমাদের সন্তানরা শহীদ হয়েছে, তাদেরকে মনে রাখার জন্য একটা স্তম্ভ করা হইতেছে, খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে আমাদের সন্তানদের যে চাওয়া ছিল, যে চাওয়া নিয়ে তারা আন্দোলনে গিয়েছিল, তাদের চাওয়াটা যেন পূরণ হয়। জুলাই চেতনাকে ধারণ করবার জন্য কিন্তু এখানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের ভিত্তিপ্রস্তর আমরা উদ্বোধন করলাম। আগামী ৫ তারিখে এটা একযোগে সারা বাংলাদেশে উদ্বোধন করা হবে। এছাড়া ৩৬ জুলাই ও শহীদ স্মরণে ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে সরকারের গণপূর্ত বিভাগ। পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাসের স্মরণীয় সন্তানদের পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামী ৫ আগস্টের মধ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ হবে। সাবিত সারওয়ার, এখন। কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হলো জুলাই উইমেন্স ডে এর আয়োজন। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন। আজহার, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান সূচির বিস্তারিত আমাদেরকে জানাবেন। অনুষ্ঠানটি শাফিন মূলত শুরু হয়ে গেছে এই একটা বছর আগে, যেই জুলাইয়ে স্বৈরাচার বিরোধী প্রথম মিছিল থেকে ঢাল হয়ে দাঁড়িয়েছিল নারীরা, এবং চারিদিকে যখন খুব ভয়ের পরিবেশ, যখন কেউ কথা বলছিল না, তখন স্বৈরাচারের প্রতিটি বক্তব্যের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানিয়েছে, যাদের স্লোগানে, মিছিলে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই শাহবাগ, এই
পুরো বাংলাদেশ প্রকম্পিত হয়েছে সেই নারীদের জন্য আজকের এই আয়োজনটি। তাদের আমি যেটি দেখছি যে এখন এই মুহূর্তে সন্ধ্যা 6টায় এই আয়োজনটি শুরু হয়েছে। তখন মূলত সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন অনেক শিল্পীরা মিলে, এবং এখন যেটি এখানে দেখছি সেটা হলো যেখানে 3টি চলচ্চিত্র প্রদর্শনী হবে। এর প্রথমটি অর্থাৎ জুলাই উইমেন, নারীদের যে কি ভূমিকা ছিল সেই বিষয়ে কিন্তু এখন এখানে চলচ্চিত্র যেটি নির্মাণ করা হয়েছে সেটি প্রদর্শন করা হচ্ছে। এর পরেরটি হলো ইউ ফেল টু কিল আবরার, এর পরের চলচ্চিত্র সেটি প্রদর্শন করা হবে, এবং সবশেষ আছে যে জুলাই বিষাদ সিন্ধু। আমরা এখানে দেখছি যে এইগুলো উপভোগ করার জন্য মূলত এখানে একটা নারীদের আধিপত্য আছে। সব শ্রেণী পেশার নারীরা এখানে যোগ দিয়েছেন। জুলাই আন্দোলনের যারা পরিচিত ফেস তারা এখানে আছেন, শিক্ষার্থী শিক্ষক যারা রয়েছেন, এবং আমি এই ব্যাপারে তাদের সঙ্গে কথা বলেছি। আমি কথা বলেছি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উনি আমাকে জানিয়েছেন যে এই নারীরাই জুলাইয়ে সবার আগে প্রতিবাদ জানিয়ে একটা নতুন বাংলাদেশ দিয়েছে, এবং এই আয়োজনটি হলো সেই নারীদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ। একটা ড্রোন শো এখানে হবে, যেটি আমাকে জানানো হলো সেটি হতে হয়তো রাত 11টা বেজে যাবে, এবং এই যে কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশে সেই ড্রোন শোটি কিন্তু দেখা যাবে। এই ব্যাপারে তারা একটু গোপনীয়তা রাখছে। এ ব্যাপারেও আমি এই সংস্কৃতি বিষয়ক যিনি উপদেষ্টা তার সঙ্গে কথা বললাম। উনি বলছেন যে চমক রয়েছে। মূলত যেটি আমরা জানতে পেরেছি যে স্বৈরাচার আমলে গেল 1.5 দশকে কিভাবে মানুষকে নির্যাতন করেছে, কিভাবে মানুষের মুখ বন্ধ করেছে, ভোটের অধিকার বন্ধ করেছে, এবং সামরিকভাবে যারা একটা হত্যাযজ্ঞ চালিয়েছে, এই সমস্ত বিষয় সেই ড্রোন শোতে উঠে আসবে। আবহাওয়া বৈরী আছে, এখনো ঝিরিঝিরি কিছুটা বৃষ্টি আছে। দেখছি যে আকাশে অনেক মেঘলা, এবং সবকিছু মিলে আবহাওয়ার কিছুটা বৈরিতা আছে। কিন্তু সব মিলে যেহেতু এই বিপ্লবকে বর্ষা বিপ্লব বলা হয়, এবং ঠিক এইরকম একটা পরিবেশেই গেল জুলাইয়ে এই শিক্ষার্থীরা এই ছাত্র জনতা মাঠে নেমেছিল, যে কারণে বর্ষা বিপ্লবের আরেকটা বলা যায় যে এখানে একটা আবহ তৈরি হয়েছে, আরেকটা চিত্র তৈরি হয়েছে। আমরা এখানে আছি, পরে এখানে কি হয় শাফিন আমরা এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আজহার লিমন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন জুলাই উইমেন্স ডের আয়োজন নিয়ে বিস্তারিত। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ও শহীদ নারীদের স্মরণে পালন হয়েছে জুলাই কন্যা দিবস। এই উপলক্ষে একটি রিক্সা র্যালির আয়োজন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টার নেতৃত্বে প্রায় 5 শতাধিক রিক্সার অংশগ্রহণে শহীদ পরিবারের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া নারী ও সাধারণ জনতা। যারা নারীদের পেছনে ঠেলে দিতে চায় তাদের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থান নেবে বলেও আশ্বাস দেন উপদেষ্টারা। নাইম আবির জানাবেন বিস্তারিত। 24-এর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনের পুরোটা সময় জুড়ে নারীরা ছিলেন সামনের সারিতেই। রাজপথ, মিছিল কিংবা স্লোগান সবখানেই নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের গেট ভেঙে আন্দোলনে নামার ঘটনা ইতিহাসেই জায়গা করে নিয়েছে। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ও শহীদ নারীদের স্মরণে পালন হলো জুলাই কন্যা দিবস। সোমবার বিকেল 3:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয় রিক্সা র্যালি। 5 শতাধিক রিক্সায় অংশ নেয় জুলাইয়ে নেতৃত্ব দেয়া নারীরা, শহীদ পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষ। নেতৃত্ব দেন অন্তর্বর্তী সরকারের 2জন নারী উপদেষ্টা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র্যালিটি খামারবাড়ি, আগারগাঁও, শিশু মেলা হয়ে শেষ হয় মানিক মিয়া এভিনিউতে। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা, জুলাই আন্দোলনে নারী শহীদদের ছবি সম্বলিত ফেস্টুন শোভা পায়। স্লোগানে মুখরিত হয় চারপাশ। র্যালি শেষে আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্যরা দুঃসহ সেই দিনগুলোর স্মৃতিচারণ করেন। শুধু দিবস ঘোষণা নয়, সমাজের সব ক্ষেত্রে নারীদের উপর নির্যাতনের বিচার করতে পারলেই জুলাই কন্যা দিবস পূর্ণতা পাবে। মন্তব্য নারী জুলাই যোদ্ধাদের। নারীদের যারা পেছনে ঠেলে দিতে চায় তাদের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাবের কথা তুলে ধরেন 2 নারী উপদেষ্টা। এ সময় জুলাই কন্যারা দেশ গড়তে শপথ নেবার পাশাপাশি জুলাই বিপ্লবে রিক্সা চালকদের অবদানের কথা স্মরণ করে সেলুট দেয়। নাইম আবির, এখন, ঢাকা। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দলটির শীর্ষ নেতারা অভিযোগ করেছেন ক্যাম্পাসগুলো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে একটি চক্র। মিটফোর্ডের ঘটনায় বিএনপির উপর দায় চাপিয়ে তারা ফায়দা লুটতে চায় বলেও অভিযোগ তাদের। আর দলের মহাসচিব বলছেন, সংস্কার ও নির্বাচন পিছিয়ে দিতে এই ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে।
ফেব্রুয়ারিতে এই নির্বাচন দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। রাজধানীর মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি কর্মীদের সংশ্লিষ্টতার খবর সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ক্যাম্পাস সহ দেশজুড়ে বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এরই প্রতিবাদে ও মিটফোর্ডের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল ও বিএনপি। বেলা 3:30টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শেষ হয় শাহবাগে গিয়ে। এ সময় সংগঠনটির শীর্ষ নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের নামে দল ও দলের নেতাকে উদ্দেশ্য করে কটূক্তির মাধ্যমে ক্যাম্পাসগুলোয় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে একটি চক্র। 7% ভোট ব্যাংক তাদের, সেই জায়গা থেকে তারা বিভিন্নভাবে আমাদের গণতান্ত্রিক সুষ্ঠু ধারাকে প্রতিহত করার চেষ্টা করছে এবং গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য তারা কাজ করে যাচ্ছে। যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের উদ্দেশ্যে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে বার্তা দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে কথিত সাধারণ শিক্ষার্থী বলে আপনারা কোনোভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করবেন না। চাষ করতে চায় এই ধরনের কোনো মবক্রেসি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর একদিনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সহ্য করবে না ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই ধরনের মবক্রেসি প্রতিহত করতে ছাত্রদল বদ্ধপরিকর রয়েছে। একই জায়গায় বিকেল 4টায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি। ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ডে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপির উপর দায় চাপিয়ে ফায়দা লুটতে চাচ্ছে একটি চক্র বলেও অভিযোগ করেন তিনি। দয়া করে আপনি একটু খোঁজখবর করে দেখেন, আপনার ডাইনে বায়ে যদি কোনো চোর ডাকাত বদমাইশ থেকে থাকে এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাঁধে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে। তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে, এটা থেকে সাবধান থাকবেন। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ও নির্বাচন পিছিয়ে দিতে মিটফোর্ডের ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে। চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে উল্লেখ করে কারো পাতা ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে, তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, লন্ডন বৈঠকের ধারাবাহিকতা অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। আর তারপরে যাদের মাথা ভেঙে গেছে, দেশকে বিভাজন ও গণতন্ত্রহীনতার দিকে যাতে কেউ নিয়ে যেতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথা জানায় নেতারা। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপি দাবি করছে যে তার দলের শীর্ষ নেতা তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু আজকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এই বিশাল বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিল থেকে একটি বার্তাই দেওয়া হয়েছে, যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ঐক্যবদ্ধ ছিলেন সেই দলগুলোর মধ্যে যাতে কোনোভাবেই অনৈক্য সৃষ্টি তৈরি না হয় এবং কোনোভাবেই যেন পুনরায় আবারও ফেসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেই বিষয়ে সতর্ক দৃষ্টি থাকার আহ্বান জানিয়েছে বিএনপির শীর্ষ নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিগত 10 মাসে দেশে অপরাধ বাড়েনি, বরং অপরাধ প্রবণতায় স্থিতিশীলতা এসেছে। দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, গেল বছর সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত অপরাধ তীব্রভাবে বাড়ছে এমন দাবি তথ্য দ্বারা সম্পূর্ণভাবে সমর্থিত নয়। দাবি করা হয় গুরুতর অপরাধ কিছু ক্ষেত্রে কমছে এবং কিছু ক্ষেত্রে স্থিতিশীল। মাত্র কয়েকটি অপরাধের ক্যাটাগরি বাড়লেও আইন প্রয়োগকারী সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে বলেও উল্লেখ করা হয়। সেখানে প্রধান উপদেষ্টার দপ্তরের পরিসংখ্যানে উল্লেখ করা হয়, 2020 সালে দেশে খুনের ঘটনা ছিল 3500-এর বেশি। গত বছর সেই সংখ্যা ছাড়িয়েছিল 4000। তবে চলতি বছরের প্রথমার্ধে খুনের ঘটনা কমে দাঁড়ায় 1933 জনে।
চলতি বছরে অপরাধের শিকার হয়ে মামলার সংখ্যাও বিগত বছরগুলোর তুলনায় অনেক কম বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়। এনসিপির বিরুদ্ধে দেশি ও বিদেশি শক্তির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহতের ডাক দেন তিনি। হাসনাত আব্দুল্লাহ জানান, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তৈরি হচ্ছে দলীয় ইশতেহার। পটুয়াখালীতে পদযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, ঢাকার মহাসমাবেশ থেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করার। প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে এবং নতুন বাংলাদেশ গড়তে এনসিপির পদযাত্রা চলছে বরিশাল বিভাগে। কর্মসূচির 14তম দিনে পটুয়াখালীতে পদযাত্রা ও সমাবেশে অংশ নেন দলটির নেতারা। দুপুর 12টায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বর থেকে শুরু হয় পদযাত্রা। এ সময় চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে শেষ হয় পদযাত্রাটি। পরে সার্কিট হাউস চত্বরে সমাবেশে অংশ নেন তারা। এতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দলীয় ইশতেহার প্রণয়নের কাজ চলছে। আমরা চেষ্টা করছি নতুন দল হিসেবে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমরা আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছে আমরা তাদের কাছে পৌঁছেছি। আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের প্রশ্ন, তাদের জিজ্ঞাসা, তাদের চাওয়া, এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং সে অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ইশতেহার তৈরি হচ্ছে। সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পরও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশি ও বিদেশি শক্তির ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহতের ডাক দেন তিনি। শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে। মানুষের প্রতি আমাদের যে সমর্থন, আমাদের প্রতি মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আস্থা, সেই আস্থায় এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। সমাবেশ থেকে ঘোষণা আসে 3 আগস্টের ঢাকার মহাসমাবেশ থেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করে ছাড়ার। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ 3 আগস্ট শহীদ মিনার থেকে আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। পটুয়াখালীর পর বিকেলে বরগুনায় পৌঁছায় এনসিপির গাড়িবহর। সেখানে অপেক্ষায় থাকা স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের স্লোগানে স্লোগানে স্বাগত জানান। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাই আন্দোলনের নেতারা। এরপর অংশ নেন সমাবেশে। মাসব্যাপী কর্মসূচির 15তম দিনে বরিশাল ও ভোলায় পদযাত্রায় অংশ নেবেন দলটির নেতাকর্মীরা। সাদাত শাহেদ, এখন। 5 আগস্ট চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এর মাধ্যমে ট্রাইব্যুনালের 2টি মামলার বিচার শুরু হলো। এছাড়াও রামপুরায়ের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও মিরপুরে জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যার মামলায় 14 সেপ্টেম্বর এবং সাভারের আশাবুল ইয়ামিন সহ 22 জনকে হত্যার ঘটনায় 12 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। বাবা মাকে লেখা হৃদয় বিদারক এই চিঠি শহীদ আনাসের। জীবনের প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাই আনাস। 5 আগস্টের দিন শেখ হাসিনার ক্ষমতার মসনদ ভাঙার কয়েক ঘন্টা আগে চাংখারপুলে পুলিশের গুলিতে নিহত হয় আনাস। শুধু আনাস নয়, সেদিন নিহত হয় জুনাইদ, রাকিব হাওলাদার সহ 6 জন। আনাস সহ 6 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 জনের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ মামলার সূচনা বক্তব্য 10 আগস্ট ও সাক্ষ্য গ্রহণ 11 আগস্ট থেকে শুরু হবে। তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে
হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। তারা সেখানে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। আমরা যে আদেশে এটা আমরা ট্রায়ালে এটা প্রমাণ করব আমার পক্ষের আমার আসামিদের নির্দোষিতা, সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। সেই অনুযায়ী আমার সব কাগজপত্র হাতে নিয়েছি। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি, মিরপুর জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় 14 সেপ্টেম্বর ও সাভারের আসহাবুল ইয়ামিন সহ 22 জনকে হত্যার ঘটনায় 22 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা যেহেতু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সেই সময়ের দায়িত্বরত অফিসার ছিলেন, জিয়াউল হাসান সাহেব তখন এডিজি অফিস হিসেবে দায়িত্ব পালন করতেন র্যাবের। এদিন নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত আছে কিনা তা জানার জন্য 7 খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাইদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সংসদে নারী আসন বাড়ানোর পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল, কিন্তু দ্বিধা বিভক্ত সংরক্ষিত নাকি সরাসরি ভোটে নারী প্রার্থীরা নির্বাচিত হবে এ নিয়ে একমত হওয়া যায়নি। আর বিএনপি নিম্নকক্ষের সংখ্যানুপাতিক উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও বেশিরভাগ দল ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনে মত দেন। এমন অবস্থায় ঐক্যমত্য কমিশন সহসভাপতি আলী রিয়াজ বলেন, ঐক্যমতে না আসায় আগামী দিনে আবারও একই বিষয়ে আলোচনা হবে। প্রতিবেদনে বিস্তারিত। 1972 সালে সংবিধানের প্রথম 10 বছরের জন্য জাতীয় সংসদে নারীদের জন্য 15টি আসন সংরক্ষিত ছিল। এরপর সর্বশেষ 2011 সালে 30 জুন বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সংরক্ষিত আসন 50-এ উন্নীত হয়। এবার সংসদে 100 আসনে নারী আসন বাড়ানোর পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল, কিন্তু দ্বিধাবিভক্ত সংরক্ষিত না সরাসরি ভোটে নারী প্রার্থীরা নির্বাচিত হবে এ নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় দফার 13তম দিনে আলোচনার বিষয় ছিল সংসদে নারী আসন বৃদ্ধি এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়ে। ঐক্যমত্য কমিশন প্রস্তাব করে বর্তমানে 50টি সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি ভোটে আসন দ্বিগুণ করতে, যেখানে দলগুলো 33% নারী প্রার্থীকে মনোনয়ন দিবে। বাম দল এনসিপি ও জামায়াত এই প্রস্তাবের বিরোধিতা করে সরাসরি ভোটে নারী আসন বাড়ানোর পক্ষে মত দেন। নারী আসনের ক্ষেত্রে আমরা সরাসরি 100 আসনেই নির্বাচন চেয়েছি, কিন্তু যেহেতু পদ্ধতিগত জায়গায় ঘূর্ণায়মান হবে নাকি 3টি আসন মিলে একটি আসন হবে, এই সিদ্ধান্তে এখনো পর্যন্ত কনক্রিটলি পৌঁছানো সম্ভবপর হয় নাই। আমরা নারী আসনকে 100-তে উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে। আমরা নারীরা 100 আসনে পাক আছে। পদ্ধতিগতভাবে আমরা বলেছি যে এটা পিআর সিস্টেমে ইলেকশনটা হইতে হবে। আর বিএনপি বিদ্যমান সংরক্ষিত নারী আসন বাড়িয়ে সরাসরি 100 করার প্রস্তাব করে। এই নারী আসনকে আমরা তার দ্বিগুণে মানে 50 থেকে 100-তে উন্নীত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। সেটা আমাদের 31 দফার প্রস্তাবনার আলোকে আমরা সংস্কার কমিশনে আমাদের দলের পক্ষ থেকে সেই প্রস্তাব দিয়েছি। তবে সেই নির্বাচন প্রক্রিয়া বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থায় আমরা মনে করেছি এখনো বহাল থাকা উচিত। কেননা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়েও দ্বিধাবিভক্ত দলগুলো। বিএনপি নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষ গঠনের পক্ষে মত দিলেও এর বিরোধিতা করে অধিকাংশ দল। ধর্মীয় কালচারের কারণে সরাসরি নারীদের অংশগ্রহণ অনেকটা দুষ্কর। কমিশনের সহসভাপতি বলেন, প্রস্তাবিত দুটি বিষয় দলগুলো ঐক্যমত্যে না আসায় দলীয় ফোরামে আলোচনা পরামর্শ দেন। সাথে সাথে আরও আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানোর কথা জানান তিনি। যেখানে এসে আমরা একমত হতে পারছি না সেটা হচ্ছে যেটি কি পদ্ধতিতে উচ্চকক্ষ তৈরি হবে। উচ্চকক্ষ তৈরির প্রয়োজনীয়তাটা যারা সমর্থন করেছেন এই আলোচনার শুরুতে, এর আগে দলগত অবস্থান থেকে তারা বারবারই যেটা বলেছেন সেটা হচ্ছে একটা উচ্চকক্ষের প্রয়োজনীয়তাটা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য। চলতি মাসের মধ্যেই কমিশন জাতীয় সনদ করতে চায়, তাই দলীয় মতামতে অটল না থেকে ছাড় দেওয়ার আহ্বান জানান কমিশনের সহসভাপতি। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।
শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকা সূচনা ফাউন্ডেশন এবং সিআরআই এর নথিপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে দুদক। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে চাঁদাবাজির অর্থের বিষয়ে বিস্তারিত তথ্য পেতে এই চিঠি দেয় সংস্থাটি। প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়াও সাবেক আইজিপি বেনজির আহমেদের বাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করে নিউ ইয়র্কে চিঠি দিয়েছে সংস্থাটি। নাজমুস সাকিবের প্রতিবেদন। রাষ্ট্রীয় অর্থে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআইয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। জয় পুতুল ববির মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জোর করে অন্তত 24 ব্যবসায়ীর কাছ থেকে 27 কোটি টাকা আদায়ের প্রমাণও মিলেছে। একইভাবে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে প্রায় 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে। এবার দুই প্রতিষ্ঠানের কর ফাঁকির নথি সহ অন্যান্য কাগজপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে দুদক। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর রেকর্ডপত্র চেয়ে অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিন 32 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এবং 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিকে হাইকোর্টের আদেশে থমকে যাওয়া টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতি মামলা পুনরায় সচল করতে দুদকের আইনি শাখা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। 16টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্জিত 33 কোটি 13 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উচ্চ আদালত থেকে এই সিদ্ধান্তটা এসেছে, সুতরাং আমাদের আইন অনুবিভাগ এই ক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নিউ ইয়র্কে সাবেক আইজিপি বেনজির আহমেদের 2টি বাড়ি ক্রোক এবং যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার 4টি ব্যাংক হিসাব অবরোধের আবেদন করে সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। দুপুরে কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণ সভায় তিনি কথা বলেন। এ সময় সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান তিনি। জনগণ সরব হয়েছে, জনগণ সরব হইলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হইলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায়, তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণে। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চায় না সরকার। এরপরও শুল্ক আরোপ হলে তা যেন যৌক্তিক পর্যায়ে থাকে, সে চাওয়াই যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠকে শেষে এই কথা বলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের আলোচনায় সন্তুষ্টি জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। বিস্তারিত থাকছে আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। নয়া শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে জরুরি বৈঠকে বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও শীর্ষ ব্যবসায়ীরা। পরে বৈঠকের বিষয়বস্তু এবং ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জানান, মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে 3 দিনের আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মার্কিন বাজারে বাংলাদেশ শূন্য শুল্কে প্রবেশাধিকার আশা করে বলেও জানান উপদেষ্টা। আলোচনা যথেষ্ট এঙ্গেজিং ছিল। প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি এবং আমরা 2015 সাল থেকেই তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি। সো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এই ব্যবসাটা করে থাকেন। আমরা আশা করি আমাদের সক্ষমতা দিয়ে এবং যদি তুলনামূলকভাবে আমাদের সাথে কোনো বৈষম্যমূলক অবস্থান না তৈরি হয়, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সফলতার সাথে ব্যবসা করে যাবে।
যুক্তরাষ্ট্রে আলোচনায় দেশটি চীনের সাথে ব্যবসা বাণিজ্যে কোনো শর্ত আরোপ করবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাণিজ্য উপদেষ্টা। তারা কি চায়নার সাথে বাংলাদেশের বাণিজ্য নিরুৎসাহিত করা বা আমি এই বাণিজ্য কাঠামোর কোনো স্পেসিফিক প্রশ্নের জবাব দিব না। ধারাবাহিক আলোচনায় শীঘ্রই ইতিবাচক ফল আসবে বলে মনে করেন বাণিজ্য সচিব। আশা করি যে আগামী 1 আগস্ট তারিখে যে আমাদের উপরে 35% ঘোষিত শুল্ক কার্যকর হওয়ার আগেই আমরা আমাদের কাজ শেষ করব। বাকিটা যেহেতু তারাই সিদ্ধান্ত নিচ্ছে, বারবার সিদ্ধান্তের পরিবর্তন করেছে 2-1 সে কারণে সেই ধরনের তাদের দিক থেকে গৃহীত পদক্ষেপের ব্যাপারে আমাদের আগাম কিছু জানা নেই। যুক্তরাষ্ট্রের সাথে সরকারের আলোচনায় সন্তুষ্টি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। সরকারের পক্ষ থেকে এই বিষয়টা অত্যন্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন এবং সকল বিষয়ই আলোচনা হয়েছে, এতটুকু আমি বলতে পারি এবং আমরা স্যাটিসফাইড। গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের বিষয়টি জানিয়েছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37% ও পরে তা কিছুটা কমিয়ে 35% শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। এতদিন 15% শুল্কে দেশটিতে পণ্য পাঠাতে পারত বাংলাদেশ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে নিলামযোগ্য কন্টেইনারের পাহাড় সরাতে আগামী 2 দিনে রেকর্ড 475 কন্টেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এর মধ্যে বিশেষ আদেশের আওতায় অনলাইনে নিলাম উঠবে 350 কন্টেইনার পণ্য। এই আইনে নিলাম তোলা পণ্যের থাকবে না কোনো সংরক্ষিত মূল্য, ফলে প্রথম নিলামের সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করা হবে পণ্য। কর্তৃপক্ষ বলছে এতে 1 যুগ ধরে বন্দরে পড়ে থাকা পণ্যের জট কাটার পাশাপাশি রাজস্ব পাবে কাস্টমস হাউস। আরো জানাবেন হাজিরা শুলি। নিয়ম অনুযায়ী 30 দিনের মধ্যে আমদানিকারক পণ্য খালাস না করলে নিলামে তোলার উদ্যোগ নেয় কাস্টমস হাউস। কিন্তু আমদানিকারকের রিট মামলা ও নিলামের দর কম ওঠা সহ নিলাম প্রক্রিয়ার জটিলতার বৃত্তে বছরের পর বছর চট্টগ্রাম বন্দরে পড়ে থাকে আমদানি পণ্যবাহী কন্টেইনার। এমন পরিস্থিতিতে প্রায় 10,000 টুয়েলস কন্টেইনার দ্রুত নিলামে তুলে বন্দরের জায়গা খালি করতে প্রতিনিয়তই তাগাদা দিচ্ছিল বন্দর কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে পড়ে থাকা কন্টেইনার অপসারণে গত 14 মে এক বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এর আওতায় 2013 থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত পড়ে থাকা পণ্যবাহী প্রায় 4,000 কন্টেইনার প্রথম নিলামেই বিক্রির আদেশ দেওয়া হয়। প্রথম ধাপে মঙ্গলবার বিশেষ আইনে একযোগে নিলামে তোলা হচ্ছে 350 কন্টেইনার, যা কাস্টমস হাউজের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আর স্থায়ী আদেশের আওতায় 24টি মিক্সার মেশিন গাড়ি ছাড়াও তোলা হচ্ছে 120টি কন্টেইনার। এক্ষেত্রে দেশের যে কোনো প্রান্ত থেকে আগামী 6 আগস্ট পর্যন্ত যে কেউ অনলাইনে দাখিল করতে পারবেন দরপত্র। এইখানে কোনো দ্বিতীয় নিলামের বিষয় নেই। প্রথম নিলামে আমরা যেই মূল্য পাবো, যতগুলো বিড পড়বে তার মধ্যে সর্বোচ্চ বিডার যিনি, তার অনুকূলে আমরা মালামাল বরাদ্দ প্রদান করব, তার নিকট মালামাল বিক্রি করব। সিন্ডিকেশন শব্দটা যাতে না আসে সেজন্য ঘরে বসেই ই অকশনের মাধ্যমে ই অকশনে অ্যাটেন্ড করে ওনারা পেওয়ার জমা দিতে পারবে বিভিন্ন কমিশনারেটে। নিলামের স্থায়ী আদেশ অনুযায়ী প্রথম নিলামে 60% দর না পেলে দ্বিতীয় নিলাম ডাকা হয়, আর দ্বিতীয় নিলামে প্রথম নিলামের চেয়ে বেশি দর না উঠলে ডাকা হয় তৃতীয় নিলাম। তবে বিশেষ আইনের আওতায় নিলামে তোলা পণ্যের কোনো নির্ধারিত দাম না থাকায় সর্বোচ্চ দরদাতা পাবেন তার কাঙ্ক্ষিত পণ্য। এক্ষেত্রে প্রথম নিলামেই বিক্রি করা হবে পণ্য। এই উদ্যোগে খুশি বিডাররা। একটা পণ্য ডেলিভারি নিতে বিডারদের সাংঘাতিক হয়রানির শিকার করতে হয়। এই কার্যক্রম যদি অব্যাহত থাকে, বাংলাদেশ চট্টগ্রামের এই নিলাম শাখার রাজস্ব বৃদ্ধিতে সাংঘাতিকভাবে সহযোগিতা হবে। আমরা চাচ্ছি এই অবস্থান যেন আগামীতেও বলবৎ থাকে, নিলামের কার্যক্রম যেন দ্রুত নিষ্পত্তি হয়, পণ্য ডেলিভারিতে যেন কোনো রকম বাধা বিপত্তি না হয়। আগামী 6 আগস্ট অনলাইনে এবং 10 আগস্ট দরপত্র সবার জন্য উন্মুক্ত করা হবে। বিশেষ ও স্থায়ী আদেশের আওতায় নিলামে তোলা কন্টেইনারে রয়েছে নানা ধরনের কেমিক্যাল, টাইলস, গার্মেন্টস, ফেব্রিক সহ বিভিন্ন গার্মেন্টস অ্যাক্সেসরিজ। হাজিরা শিউলি, এখন, চট্টগ্রাম। শেষ করবো এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো আরও একবার। 5 আগস্ট খুলছে গণভবনের জুলাই জাদুঘর। শহীদদের স্মৃতিতে বিভিন্ন জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ, নারী যোদ্ধাদের র্যালি।
বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিটফ্রোডের ঘটনায় বিচার দাবিতে নয়াপল্টনে প্রতিবাদ বিক্ষোভ। ফেব্রুয়ারিতে দিতে হবে নির্বাচন, হুঁশিয়ারি ফখরুলের। এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নাহিদ ইসলামের, বিভাজনের অপচেষ্টা প্রতিহতের আহ্বান পটুয়াখালীর পদযাত্রায়। চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 8 জনের বিচার শুরু। 11 আগস্ট সাক্ষ্য গ্রহণ। এবং যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য শুল্কে প্রবেশাধিকার চায় বাংলাদেশ, জানালেন বাণিজ্য উপদেষ্টা। ধারাবাহিক আলোচনা, ইতিবাচক ফলের প্রত্যাশা। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/echontv।